মত পার্থক্য তো থাকতেই পারে, সমালোচনা করার অধিকার সবার আছে, সমালোচনার ক্ষেত্রে নর্মস আছে, সীমা আছে, তার মধ্য থেকে গণতান্ত্রিক রাজনীতিতে এই সমালোচনা চলবেই। তাই বলে তার উপরে আক্রমণ করতে হবে। আক্রমণ কারা করে? আক্রমণ করে যাদের কোনো সমালোচনা সহ্য করার মতো ধৈর্য নেই, আদর্শকে যারা আদর্শ দিয়ে মোকাবেলা করতে পারে না, নৈতিকতাকে নৈতিকতা দিয়ে মোকাবেলা করতে পারে না, যুক্তিকে যুক্তি দিয়ে খণ্ডন করতে পারে না, তখন তারা সন্ত্রাসের পথ বেছে নেয়। এখানে তাই হয়েছে, এটা খুব নিন্দনীয়। সম্প্রতি দেখা যাচ্ছে বিএনপির সঙ্গে কথার যুদ্ধে জড়িয়ে পড়ছে জামাতে ইসলামী, এটাকে কিভাবে দেখছেন? না, আমরা কোনো কথার যুদ্ধে জড়াইনি। বিএনপি কেন, সকল রাজনৈতিক দলের সঙ্গে আমাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শিষ্টাচারপূর্ণ সম্পর্ক, সেটা আমাদের বিএনপি সহ সকল দলের সঙ্গে আছে। যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে স্বৈরশাসক, কর্তৃত্ববাদী শাসক, ফ্যাসিবাদের পতনের জন্যে এক দফার আন্দোলনে ছিলাম, হাজার হাজার মানুষের জীবনদান এবং আহত হওয়ার যে সমস্ত স্মৃতি আমাদের আছে, সেই জুলাই অভ্যুত্থানের চেতনা আমরা যারা ধারণ করি, আমাদের মধ্যে কোনো রাজনৈতিক দূরত্ব নেই। তবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার ভালো মন্দ বিবেচনা করে দলের তরফ থেকে ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড, থার্ড, ফোর্থ ক্যাটাগরির নেতারা এক এক সময় এক এক বক্তব্য দিতে পারেন। এটা যে কোনো দল গণতান্ত্রিক দেশে দিতে পারে, এটা এক একটা দলের বক্তব্য। এটার সাথে একটা দলের সম্পর্কে তেমন কিছু আসে যায় না। তার বক্তব্য জনগণ কিভাবে গ্রহণ করলো, তাতে তার দলের লাভ হলো না ক্ষতি হলো, জনগণ হাসলো না কানলো, সেটা জনগণ আর সেই দল আর নেতারা বুঝবে। ভালো হলে দলের ভালো হলো, মন্দ হলে দলের মন্দ হলো। আমরা তো অনেক কথা বলি, জনগণের কাছে ভালো লাগলে জনগণ আমাদের ভালোবাসবে, জনগণ যদি সে কথা পছন্দ না করে জনগণ আমাদের থেকে দূরে সরে যাবে। তা আমরা মনে করি যে সকল রাজনৈতিক নেতৃত্বের উচিত এমন বক্তব্য বিবৃতি না দেওয়া যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে অনৈক্য, বিভেদ তৈরি করে, বরং কি করে একটা ইউনিফর্ম থিঙ্কিং, চিন্তার ঐক্য, একটা ন্যাশনাল ইউনিটি গড়ে ওঠে, রাজনৈতিক দলগুলোকে সে ভূমিকায় রাখা উচিত। বিএনপি নেতা রিজভী জামাতের ৭১ সালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, এটা নিয়ে আপনার মন্তব্য কি? না, উনি এরকম কোনো দলের নাম উল্লেখ করে প্রশ্ন তোলেননি, আর উনি ওনার কথা, ওনার ব্যক্তিগত কথা বলে আমি মনে করি এটা ওনার কোনো দলীয় অফিসিয়াল কোনো বক্তব্য নয়। এটাকে আমরা সেইভাবে আমলে নিই। আর জাতি এসব এখন আর চিন্তা করে না। বহু অপপ্রচার সমাজে বহু লোক করতে পারে, এটা তিনি তার নিজের কোন চিন্তা থেকে বলেছেন, ওটা আমরা তার নিজের কথা, এরকম অনেক দায়িত্বশীল লোকেরা কথা বলতে পারে, সেটা জনগণ ভালো কি মন্দ সেটা জনগণ বিচার করবে। জামায়াতের আমির বলেছেন সেনাবাহিনী ও জামাত পরীক্ষিত দেশপ্রেমিক, এ নিয়ে উম্মা প্রকাশ করেছেন সাংবাদিক নুরুল কবির, আপনার মতামত কি? না, আমরা কে কি নিয়ে প্রতিক্রিয়া করলো সেই প্রতিক্রিয়ার জন্য আমরা আরেকটা মন্তব্য কেন করতে যাব? আমাদের আমির সাহেব যেটা যুক্তিপূর্ণ মনে করেছেন সেই কথাই তিনি বলেছেন। এটা নিয়ে এক একজনের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, যুক্তি পাল্টা যুক্তি থাকতে পারে, এর গণতান্ত্রিক রাজনীতি হতেই পারে। এ নিয়ে আমাদের এত বেশি মাথা ব্যথা নেই। মিজানুর রহমান আজহারি বলেছেন এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য উত পেতে আছে, আপনি কি তাই মনে করেন? এটা তার ব্যাখ্যা সে দেবে, আমি যা বলি সে কথার ব্যাখ্যা আমরা দেব। উনি কি বলেছেন সেটা আমি নিজে শুনি নাই। উনি একজন আলেম মানুষ, মাহফিলে কি কথা বলেছেন, জনগণকে বলেছেন, জনগণ তার যে ভালো অর্থ জনগণ সেটি হয়তো গ্রহণ করবে। উনি তো কোনো রাজনৈতিক ব্যক্তি না, ফলে আমি রাজনৈতিক দলের নেতা হিসেবে তার কথার উপরে মন্তব্য করাটা সমীচীন মনে করি না। আপনি একটি অনুষ্ঠানে বলেছেন ছাত্র জীবনে জাসদ ছাত্রলীগ করতেন, তাহলে সেক্রেটারি জেনারেল হয়ে একটি দলের আদর্শিকভাবে দলের সংগতিপূর্ণ কি? কোনো অসুবিধা নেই। আদর্শ তো ছাত্র জীবনে আমি তখন যেটা বুঝেছি, আমার সঙ্গী সাথী বড় ভাই সিনিয়রদের সাথে যে আদর্শ, যে রাজনীতির সাথে আমি পরিচিত হয়েছি, সাময়িক হয়তো সেটা আমার ভালো লেগেছে, আমি যুক্ত হয়েছি। এটা বাংলাদেশের প্রায় সব রাজনীতিবিদদের জীবনে ঘটতে পারে। পরে এসে যখন আমি দেখেছি যে না, আমি ভুলের মধ্যে আছি, সঠিক পথ, সমাজ, দেশ গড়ার কাজ ইসলামী আদর্শের ভিত্তিতেই তো সম্ভব, কেন আমি মানবরচিত মতবাদের পেছনে ছুটব? আমি আমার মত পরিবর্তন করেছি, আমি আমার একটা আদর্শিক জীবন গড়ার সুযোগ পেয়েছি, আমি সেইভাবে ইসলামী আন্দোলনে এসেছি। এটা হতেই পারে যে কোনো রাজনীতিবিদের জীবনে। আপনি কি মনে করেন বিভাজন সৃষ্টি হলে জুলাই গণ অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়বে? হ্যাঁ, নিশ্চয়ই
এবং এটা উচিত না যে এমন কোনো ভূমিকা, এমন কোনো বক্তব্য কোনো রাজনৈতিক দলের রাখা যা জাতীয় ঐক্যকে নষ্ট করতে পারে, অনৈক্য, বিভেদ, বিভাজন করতে পারে। তাহলে আমাদের এই রক্তস্নাত অর্জন সব কিছু বিফলে চলে যাবে। এ ব্যাপারে রাজনীতিবিদদের বিরাট পবিত্র দায়িত্ব রয়ে গেছে। এ ব্যাপারে সকলকেই সতর্ক ভূমিকা পালন করা উচিত। শহীদ মিনারে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করায় গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানকে মারধরের শিকার হতে হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? এ ব্যাপারে নানান রকম তথ্য মিডিয়াতে দেখতে পাচ্ছি। সুনির্দিষ্ট প্রশ্নাতীত কোনো তথ্য সরাসরি আমাদের কাছে নেই। এ নিয়ে নানান রকম একটা কথা শোনা যাচ্ছে অমুক হামলা করেছে, আরেকজন বলছে না উনি করেছেন। কি কারণে করলো, সরকারের সমালোচনা করার জন্য করলো না অন্য দলের কারণে করলো, এর কোনোটাই এখনো কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়। তবে আমরা মনে করি সে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন খুব সাহসী সৈনিক। সে এবং ওই আন্দোলনের শরিক যে কোনো নেতৃবৃন্দের উপরে এই ধরনের হামলা আমরা তীব্র নিন্দা করি। যিনি যে কারণেই করুক, যে ব্যাখ্যাই দিক না কেন, এটা মোটেই এত সুন্দর চমৎকার শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশে এই ধরনের আক্রমণ, এটা আমরা খুব দুঃখজনক মনে করি, নিন্দনীয় মনে করি। আমরা তার আশু সুস্থতা এবং রাজনৈতিক ময়দানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা জাতি খুব শ্রদ্ধার সাথে স্মরণ করে সুস্থ হয়ে সে রাজনীতির মাঠে সক্রিয় থাকুক, এটাই আমরা চাই। মত পার্থক্য তো থাকতেই পারে, সমালোচনা করার অধিকার সবার আছে, সমালোচনার ক্ষেত্রে নর্মস আছে, সীমা আছে, তার মধ্য থেকে গণতান্ত্রিক রাজনীতিতে এই সমালোচনা চলবেই। তাই বলে তার উপরে আক্রমণ করতে হবে। আক্রমণ কারা করে? আক্রমণ করে যাদের কোনো সমালোচনা সহ্য করার মতো ধৈর্য নেই, আদর্শকে যারা আদর্শ দিয়ে মোকাবেলা করতে পারে না, নৈতিকতাকে নৈতিকতা দিয়ে মোকাবেলা করতে পারে না, যুক্তিকে যুক্তি দিয়ে খণ্ডন করতে পারে না, তখন তারা সন্ত্রাসের পথ বেছে নেয়। এখানে তাই হয়েছে, এটা খুব নিন্দনীয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা গণতন্ত্রের পক্ষে কথা বলি, গণতন্ত্রের চর্চা করি। প্রশ্ন হচ্ছে, জামাত ইসলামী বাংলাদেশ কি গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনা করবেন ক্ষমতায় গেলে? গণতন্ত্রের অনেক ব্যাখ্যা আছে দুনিয়াতে, কোনো দেশেই গণতন্ত্রের এক ব্যাখ্যায় চলে না। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের ব্যাখ্যা একরকম, তারা জনগণের সার্বভৌমত্ব, যেটাকে আইন প্রণয়ন এবং সব কিছুর কর্তৃত্বের উৎস মনে করে জনগণকে। সভরেনিটি বিলংস টু দ্য পিপল, ওই যে অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, তার মূল থিম হচ্ছে সব কিছুর কর্তৃত্বের উৎস থাকবে জনগণ। ইসলাম এক্ষেত্রে মৌলিক জায়গায় ডিফার করেছে যে নাও, সভরেনিটি বিলংস টু দ্য অলমাইটি আল্লাহ, আল্লাহই হচ্ছে সকল ক্ষমতার উৎস, এবং আল্লাহর তরফ থেকে যে বিধান, ঐশী জ্ঞানের ভিত্তিতে যে বিধান, সেটি হচ্ছে সবচেয়ে নির্ভুল, সেটি হচ্ছে জাস্টিস, সেটা হচ্ছে সুবিচারপূর্ণ। আমরা গণতন্ত্রের ওই অংশটুকু মানি। একটা দেশের সরকার পরিবর্তনের ক্ষেত্রে জনগণের মতামত নিয়ে সরকার পরিবর্তন করা, জনগণ ভোটের মাধ্যমে যাকে ক্ষমতায় পাঠাবে তিনি যাবেন, যাকে চাবেন না তিনি যেতে পারবেন না, আবার নির্দিষ্ট মেয়াদে তিনি আবার ক্ষমতা থেকে সরে আসবেন ইলেকশনের মাধ্যমে। এই যে আমাদের দেশে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি, প্রতি 5 বছর পর পর জনগণ ভোট দেবে, দিলে সে যাবে, না দিলে সে নেমে আসবে, এই গণতান্ত্রিক পন্থাটুকু ইসলাম সম্মত। এটাকে আমরা ডেমোক্রেসির এই বিউটিটাকে আমরা গ্রহণ করেছি। কিন্তু আইনের উৎস, মানুষ যা বলবে তাই আইন হবে, এটা ইসলামের মৌলিক নীতির সাথে যায় না। এই জন্য এখানে আমাদের ডিফারেন্স আছে। তো এই জন্য গণতন্ত্রের এক এক দেশে এক এক রকম ব্যাখ্যা আছে। তো ইসলামের অনেক সিস্টেমই ডেমোক্রেটিক, গণতন্ত্রের এক এক জায়গায় এক এক ব্যাখ্যা। মানুষ অধিকারকে গণতন্ত্র বলে, কথা বলার অধিকার, রাজনীতির অধিকার, সংবাদপত্রের অধিকার বলে এটা আমার ডেমোক্রেটিক রাইট। ফলে গণতন্ত্র শব্দটা অধিকার প্রশ্নে ব্যবহৃত হয়। গণতন্ত্র নিজে একটা আলাদা কোনো এমন মতবাদ না যে সব সমাজ এবং রাষ্ট্রের সব আইনের মধ্যে আছে, যে দেশের মানুষ যা আইন বানাবে সেই দেশের জন্য তাই গণতন্ত্র। তো আমার দেশের যারা ইমানদার, আমরা যারা মুসলিম বিশ্বাস করি, আমরা মনে করি আইন প্রণয়নের মৌলিক সত্তা এবং অধিকারী হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। এটি হচ্ছে আমাদের ইমানের অংশ। এইটাই, এই জন্য গণতন্ত্রের ব্যাখ্যা বিশ্লেষণকে বিকৃত করা হয়, ইসলামের বিপক্ষে এটাকে কাজে লাগানো হয়। এই জন্য গণতন্ত্র এবং ইসলামকে পাশাপাশি রেখে যারা স্টাডি করবে, এ ব্যাপারে তাদের ধারণাটা পরিষ্কার হবে। ইসরায়েলের কাছে $800 কোটি অস্ত্র বিক্রি করতে চায় বাইডেন। প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কেন উস্কে দিচ্ছে মানবতাবাদী শক্তিধর রাষ্ট্রগুলো? না, ইসরায়েল তো
নিজেই মানবতা বিরোধী একটা শক্তি। আর বাইডেনকে তো দুনিয়ার মানুষ, সুস্থ বিবেকবান মানুষেরা তাকেও খুব সুস্থ মানুষ মনে করে না। তার অনেক সিদ্ধান্তের মধ্যে কিন্তু অস্থিরতা লক্ষ্য করা যায়, মানবতা, সভ্যতা এবং মানবাধিকার, যেগুলো সার্বজনীনভাবে আমাদের জেনেভা কনভেনশন, জাতিসংঘ মানবাধিকার কমিশন দ্বারা স্বীকৃত, সব কিছুই তো মার্কিন প্রেসিডেন্ট আগে এবং পরে সবসময় তারা লঙ্ঘন করে ফিলিস্তিনের নিরীহ নিরপরাধ মুসলমানের উপরে হামলা করেছে, হাজার হাজার লোককে হত্যা করেছে, অন্যায়ভাবে তাদের ভূমি দখল করেছে, জাতিসংঘের স্বীকৃত চুক্তি তারা মানে নাই। তো এখনও প্রেসিডেন্ট বদল হলেও আমেরিকার নীতির কিন্তু বদল হয়নি। তারা এখনও সেখানে কিন্তু সে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। ফলে এই সমস্ত অত্যাধুনিক অস্ত্র তো দেবেই, এটা তো তাদের বর্বরতার নিষ্ঠুরতারই ধারাবাহিকতা। এখানে তাদের ক্ষমতার বদলে আইনের এবং তাদের নীতির কোনো পরিবর্তন হয়নি। তারা যে ওখানে বিশ্বের মোড়ল সেজে মুসলমানদের উপরে নিপীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে, ইসরায়েলের এই নিষ্ঠুর নির্দয় আক্রমণের কোনো রকম নিন্দা করছে না, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব তারা মানে না, সাধারণ পরিষদের প্রস্তাব তারা মানে না, তারা জেনেভা কনভেনশন তারা মানে না, তারা আন্তর্জাতিক আদালতের রায় তারা মানে না। ফলে এইভাবে তো একটা বিশ্ব এবং বিশ্ব ব্যবস্থা চলতে পারে না। এখন তো তাদের কাছে জাতিসংঘ অসহায় হয়ে পড়েছে, নিরাপত্তা কাউন্সিল অসহায় হয়ে পড়েছে। সেজন্য আমি মনে করি এগুলো হচ্ছে একটা মানবতা বিরোধী কার্যক্রম। এর বিরুদ্ধে সারা মুসলিম বিশ্বকে রুখে দাঁড়ানো উচিত। মুসলিম বিশ্বের একটা ঐক্য প্রয়োজন। যে সমস্ত দেশের কে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, খনিজ, তেল, প্রচুর রকম বিত্ত বৈভবে সমৃদ্ধশালী বহু মুসলিম দেশ পৃথিবীতে আছে, তাদের মধ্যে আজকে ঐক্য প্রয়োজন। তা নাহলে এই বড় বড় পরাশক্তিরা কিন্তু এতটা সাহস পেত না। মুসলিম বিশ্বের কাছে আল্লাহ তাআলা যে শক্তি সম্পদ দিয়েছেন, এই সম্পদের মালিক মুসলিম ঐক্য যদি শক্ত হতো, তো এই জায়নিজম যেটাকে বলে ইহুদিবাদ, এরা পরাভূত হতো, পরাস্ত হতো। ফলে এইসব দুষ্কর্মের জন্যে মুসলিম বিশ্বের অনৈক্যটাও কিন্তু দায়ী।